আচ্ছা, আমাদের নাম্বার সিরিজ মোটামুটি শেষের দিকে। তো তোদের ভিতরে অনেকেই হয়তো একটা বা দুটো ক্লাস করেছিলি প্রথমের দিকের। তো সবার ক্ষেত্রে যেমন রিভিশন একদিক থেকে চলছে, অ্যারিথমেটিক তো আমাদের অ্যারিথমেটিক রিভিশনই চলছে। অ্যারিথমেটিক রিভিশনে শুভমের কত দূরে? আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট। আমি নাম্বার সিস্টেমটা এখন একটু জোর দিয়েছি, ওইটা দুদিন থেমে করছি। ঠিক আছে, মোটামুটি এদিকটা কর, তার সাথে সাথে ওই দিকটা যেন খুব ভালোভাবে রিভিশন কমপ্লিট হয়ে থাকে। আর হ্যাঁ, রাজা আছিস? হ্যাঁ দাদা আছে। তুই কি করছিস? আমি ওই টাইম ডিস্টেন্সে চলছে আমার। যত দেখ, না- তুই ভিডিও দেখে করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। মেন কথা হচ্ছে রাকেশ যাদবের যে ক্লাস নোট অ্যারিথমেটিক খুব ভালোভাবে শেষ হওয়া চাই। ঠিক আছে, তুই হ্যাঁ তোর দাদা। মতন যত তাড়াতাড়ি পারিস চেষ্টা কর শেষ করে নেওয়ার। আর পৌলমি, রিয়া, শ্রিয়া সবাই আছিস নাকি একসাথে? দাদা বলছি আমার আর মৃত্তিকার তো তোমার ওইটা শেষ হয়ে গেছে, তাহলে আমরা এবার কি শুরু করব? ওদের তো মানে শেষ হয়নি। সেদিনকে এক শ্রেয়া বলছিল যে আমার এখনো শেষ হয়নি। আর কতদিন সময় লাগবে? ওরা শ্রেয়া বললো, আমি জিজ্ঞাসা করলাম, আমার দিয়ে একটু বললাম আমি সময় লাগবে, আমার অঙ্ক করতে সময় লাগছে। আচ্ছা শ্রেয়া, দেখ সময় লাগলে ঠিক আছে, তুই আস্তে আস্তে কর, কিন্তু হুম, রেগুলারলি করিস। দেখ, সব যে করছি আমাকে প্রতিদিন হোমওয়ার্ক দিতে হবে তারপরে করবি এরকম কোনো ব্যাপার নাই। যারা পরে হুম, ভিডিও দেখবি তাদেরও বলছিস, দেখ বেসিক্যালি করতে হবে তোদের নিজেদের দায়িত্বে। যেমন শুভম ও নিজের মতন করে করছে, ও করুক, আমি কিছু বলবো না। এদিকে অ্যাডভান্স ম্যাথ চলছে, ওদিকে আমার মেন কথা হচ্ছে যে অ্যারিথমেটিক রিভিশন কমপ্লিট হওয়া চাই খুব ভালোভাবে। শুভম ওর মতন করছে করুক, রাজা চেষ্টা করিস তাড়াতাড়ি করে ফেলার। এবার শ্রিয়া তো যদি সময় লাগে সময় নে, কিন্তু খুব ভালোভাবে কর। প্রত্যেকটা চ্যাপ্টারকে দেখ, তোদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে অন্তত দুবার করে খুব ভালোভাবে রিভিশন দিতে হবে, যেন এই চ্যাপ্টারগুলো থেকে কোনো রকম কনফিউশন না থাকে। আচ্ছা, এবার রিয়া, মৃত্তিকা, যাদের যাদের শেষ হয়ে গেছে, তোদের কি শেষ হলো? পার্সেন্টেজ তো? না, প্রফিট পার্সেন্টেজ হয়েছে, প্রফিট লসটা হয়েছে। আমি এসআইটা শুরু করেছি, আমি রাকেশ যাদবটা অর্ধেকটা করেছি। তুমি কিছু যা বলোনি করবি তো, দেখ, আমি শুরু করলাম ওটা। যদি দু তিন জনেরও গ্রুপ হয় তো দু তিন জনেরই গ্রুপ করে নে, নিজেদের মতন দাদা আমিও একটা কি এসআইটা শুরু করেছি। মানে কি বলতো, একসাথে করলে কি হবে, তোদের একটা তাড়া থাকবে। আমি তোদেরকে একসাথে প্র্যাকটিস করতে এই জন্যই দিই, যাতে যারা স্লো করে তাদের ভিতর একটা তাড়া থাকে, যে না ওর হয়ে যাচ্ছে আমি করে ফেলি। তো রেগুলার যেন পড়াটা হয়। তো একা প্রেফার করে একা না করা। শ্রিয়া যেমন বলছো সময় লাগছে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে তোকে তোর দায়িত্ব নিজেকে নিতে হবে, খুব ভালোভাবে করতে হবে। সেই রকম রিয়া, মৃত্তিকা, তোদের যদি হয়ে যায় আগে আগে, তো তোরা অন্তত চেষ্টা কর দু তিন জনের একটা গ্রুপ বানানো। তোরা নিজেদের মতন করে প্র্যাকটিস কর, আমাকে বল কি কি হলো, আমি সেইভাবে দেব। তোদের পার্সেন্টেজ, প্রফিট লস আর কি হলো? এ দুটোই হয়েছে, পার্সেন্টেজ আর প্রফিট লস। প্রফিট লস তো হয়নি, পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শন, প্রফিট লস না। আচ্ছা, তো এবার তোরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ কর, ঠিক আছে? আচ্ছা, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। আগে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, তারপরে আমাকে বলিস। আর পৌলমীরা করিস প্র্যাকটিস? না দাদা, আমি শুরু করব, আমার করা হয়নি, আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি তো একটু ওইদিকে ব্যস্ত ছিলাম কদিন। তো যবে শুরু করবি বলিস, দেখ খুব ভালোভাবে এই তো পড়। এই এই সপ্তাহে শুরু করব, তোমার ইয়ে দিয়ে, তো ওই যে পার্সেন্টেজ দিয়ে শুরু করতে বলেছিলে তো তুমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করিস দু তিন জনের একটা গ্রুপ বানানোর, দিয়ে করার। আর যারা পরে ভিডিও দেখবি তারা বলিস রিয়াদের সাথে যারা আছিস বা ছিলিস তাদের কতদূর কমপ্লিট। বাকিটা এবার তোরা দাদা পরে আলাদাভাবে করলে আলাদাভাবেই কর। বল। তাহলে আমি আর মৃত্তিকা হচ্ছে মানে আমাদের মতন করে করি দুজন। ঠিক আছে, মানে তুমি যেটা বলছো ওরা তো পিছিয়ে আছে, আমি সেই কারণে বলছি। ঠিক আছে, তোদের মতন করে কর, অসুবিধা নাই।
আর সরস্বতীর কত দূর রে? দাদা পার্সেন্টেজ হয়ে গেছে আমার, প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে, টাইম অ্যান্ড ওয়ার্ক করবো ভাবছি। ঠিক আছে, তুই যদি তোর মতন করে একা একা করিস তো কর, কিন্তু ভালোভাবে শেষ কর গ্রুপে। আর গ্রুপে আমাকে বলিস যে কোনটা কোনটা হলো, আমি তাহলে একটা আমার আইডিয়া থাকবে কত দূর কি হচ্ছে। ঠিক আছে, আমার মেন টার্গেট হচ্ছে অ্যারিথমেটিক সব রিভিশন খুব ভালোভাবে শেষ হওয়া চাই। আচ্ছা, আর এরপরে যারা ভিডিও দেখবি, যেমন প্রত্যুষাদের ওই তিনজন, তোদের কতদূর কি হলো আমাকে একটু বলিস, বা পরে যারা যারা ভিডিও দেখবি সবাই বলিস তোদের অ্যারিথমেটিক রিভিশন কতদূর কি হলো। আমি নাম্বার সিরিজ শেষ করার পর দেখি মেনসুরেশন বা জিওমেট্রি কিছু একটা শুরু করব। আর তোরা ওই এর যে অ্যাডভান্স ম্যাথের বইটা দিয়েছিলাম, কিনেছিস বা প্রিন্ট করেছিস এরকম আছিস? দাদা জয়েন করা হতো কয়েক ভালো বই, ওটা ভালোভাবে করলে কোনো অসুবিধা নাই। এবার এই যে তোর এখন যেমন সিলেকশন পোস্টের এক্সাম চলছে, এর মাধ্যমিক লেভেলের কোশ্চেন খুব সোজা হচ্ছে, কিন্তু এইচএসটা মডারেট, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন খুব কঠিন হচ্ছে। এবার তোরা যদি ভাবিস যে মানে ইররেগুলারলি পড়াশোনা করব, আজকে পড়তে যাব কালকে যাব না, এতটাও সোজা না। দেখ আমি ওখানে যেতে পারছি না, ঠিক আছে, আমি তো প্রত্যেকটা সপ্তাহতেই অনলাইনে পড়াচ্ছি। শুনতে পাচ্ছিস তোরা? শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে একটু কথাটা দাঁড়া 1 মিনিট থাম। এক মিনিট, জয়েন করবে বলছে, করি। ওই রিকোয়েস্ট পাঠাচ্ছি না। আচ্ছা, শুনতে পাচ্ছিস তো সবাই? পাচ্ছি দেখ, দাদা। আমি হ্যাঁ বলছি যে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। মানে কি লেভেলের প্র্যাকটিস করতে হবে তোদের কোনো আইডিয়া নাই। আমি তো সিলেবাস কমপ্লিট করে দেবো। এবার দেখ, মিলন তোদের তোদের জন্য অনেক এফোর্ট দিচ্ছে ওখানটায়, ও ইংরাজি পড়াচ্ছে, জিকে পড়াচ্ছে, প্লাস মনে হয় ম্যাথেরও তোদেরকে সেট করায়। তো অন্তত ওর এফোর্টটাকে তোরা মানে দাম দে, তোরা পড়তে আয়। এইরকম করলে হয় নাকি যে কজন পড়তে আসলি, আজকে আসলি কালকে আসলি না? সব দেখ, কম্পিটিটিভ এক্সামে সব থেকে যদি মানে মেন জিনিস বলিস বা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বলিস, সেটা হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে হচ্ছে তোর পেশেন্স।
ঠিক আছে, তো এবার পেশেন্স আর রেগুলারিটি আর পেশেন্স যদি না থাকে তাহলে হবে না। এবার রেগুলারিটি তো প্রথমেই তো তোদের রেগুলারিটি তো নাই, তোরা তো পড়তে আসিস না এখানে। কজন তোর অনলাইনে থাকে, তারপরে মানে ভিডিও দেখে না ঠিকঠাক ভাবে। এবার যদি তোদের মানে এই রকম হয় তাহলে তো মুশকিল না, মানে তোরা এখনো সেই কম্পিটিশনে যাসনি সেই জায়গায়। তো যখন যাবি তখন দেখবি যে মানে এই সবাই 400-500 কিলোমিটার দূরে পরীক্ষা দিতে চলে যাচ্ছে, গিয়ে দেখবি স্টেশনে শুয়ে আছে যদি পরীক্ষা দিচ্ছে, তোরা বাড়ির কাছে পড়াচ্ছে সেখানেও যদি পড়তে না আসিস তাহলে তো মানে কি সিরিয়াসনেস তোদের? অন্তত রেগুলারলি পড়তে হয়। ম্যাথ দেখ, অ্যারিথমেটিক হয়ে গেছে মোটামুটি, অ্যারিথমেটিক তোরা যেভাবে করছিস বা প্র্যাকটিস করছিস অ্যারিথমেটিক হয়ে যাবে। অ্যাডভান্স ম্যাথও মোটামুটি ধরে নিন 20% অ্যাডভান্স ম্যাথের হয়ে গেছে, বাকিটা আমি করিয়ে দেবো। এবার এরপরে তো তোদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসও আমি করিয়ে দেবো, ম্যাথ দিয়ে আইনে অসুবিধা নেই, আমি প্র্যাকটিস করে তুলে দেবো। কিন্তু জিকে, ইংরাজি মিলন পড়াচ্ছে ওগুলোকে ঠিকঠাকভাবে পড়তে হয়। মিলন অঙ্কর যে সেটগুলো করছে তোরা নাকি সবাই ঠিকঠাকভাবে করতে পারছিস না। অ্যারিথমেটিক তো করানো হয়েছে, অন্তত অ্যারিথমেটিক গুলো করা করা উচিত তোদের ওখানটায়। তো এইরকম ভাবে পড়লে তো হবে না। সেজন্য আমি বলছি তোদেরকে মানে খুব ভালোভাবে রিভিশন সবসময় রেডি কর, রিভিশন দিতে হবে এবং প্রায়ই রিভিশন দিতে হবে, তবেই হবে। আর যদি মনে হয় আর কিছুদিন পরে কিনবি তো কিনিস, কিন্তু টেক্সট বুকটা কিনে নিস। আর হয়তো মাস খানেকের মধ্যে টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশন নিস, তারপর আমি টেক্সট বুক থেকে মক দিতে বলবো। যদি মনে হয় যে এই মাসে নেবো না পরের মাসে নেবো, ঠিক আছে পরের মাসে নিস, কিন্তু নিয়ে নিস পরের মাসে। আচ্ছা চল শুরু করা যাক এবার। সবাই একটু সিরিয়াস হো আর একটু রেগুলার হো। আর শুধু ক্লাস করলেই না, মানে শুধু যে ক্লাসে আসলি ক্লাস করলি তাহলে হয়ে গেল, দায়িত্ব শেষ তা না। তোদের এতদিন পরীক্ষা টরীক্ষা ছিল আলাদা ব্যাপার। যেমন তোদের ভিতরে শুভম, শুভম ভালো পড়াশোনা করে মানে বাকিদের ভিতরে। এবার মৃত্তিকা বা পৌলমি, রিয়া যারা যারা ছিলি, রাজা তো ইরেগুলার, পড়ে ভালো কিন্তু ইরেগুলার, তো একটু রেগুলার হওয়ার চেষ্টা কর রাজা। আর বাকিদের এক্সাম ছিল এতদিন কিছু বলিনি, কিন্তু এখন ভালোভাবে লাগ, মানে তোদের আইডিয়া নাই যে তোরা যদি 100% এফোর্ট দিস তাতেও তোদের কত সময় লাগতে পারে। মিনিমাম 1 বছর তো লাগবে রেডি হতে, আর এই করতে করতে বয়স হয়ে যাবে, আর পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষা দেওয়ার বয়স শেষ হয়ে যাবে। তো যেটা করছিস ভালোভাবে কর। যদি চাকরি পাওয়ার জন্যই পড়তে চাস, যে বছর চাকরি পাবি তার আগে 2 বছর তোকে কঠোর পরিশ্রম করতে হবে। এবার সেটা তোরা ডিসাইড কর। তোরা যদি ভাবিস যে আমার চাকরির দরকার নাই, এমনিই পড়ছি, কোনো দরকার নাই সিরিয়াসলি পড়ার, তোদের যদি মনে হয় 2 বছর পর চাকরি পেতে হবে তাহলে এখন থেকে পড়া শুরু কর। আর তোদের যদি মনে হয় 10 বছর পর চাকরি পেতে হবে তাহলে 8 বছর পর থেকে সিরিয়াস হোস। তো নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিকঠাক করিস। তো আমার মতে বলে যে যেহেতু খাটছিস তো এখন থেকে সিরিয়াস হ, যত তাড়াতাড়ি পারিস চাকরিটা পেয়ে যা। কারণ সামনে দেখ, পিএসসিতে যদি ভাবিস সামনে, পিএসসিতে ক্লার্কশিপ বেরোবে, তারপরে ধর মিসলেনিয়াস বেরোবে, আরও কিছু কিছু বেরোবে। সিজিএল এ তো এবার ভালো ভ্যাকান্সি আছে, সামনে আবার সিজিএল আসবে। রেলে ধর এই এনটিপিসিটা হয়ে যাচ্ছে, এরপরে আবার এনটিপিসি টেকনিশিয়ান, গ্রুপ ডি সবই আসবে। আরও টুকটাক বিভিন্ন রকম এক্সাম হতেই থাকবে। তো এই সব এক্সামগুলো সিলেবাস সেই একই যা আমরা পড়াচ্ছি, ম্যাথ, রিজনিং, ইংরাজি, জিকে। এবার ব্যাপার হচ্ছে যে তোরা যত তাড়াতাড়ি রেডি হবি তবেই না এই এক্সামগুলোকে ভালোভাবে দিতে পারবি। তোদের মধ্যে যদি এই সিরিয়াসনেস না থাকে তাহলে কোনোদিনই চাকরি পাবি না। মানে আমরা আমরা যতটা সিরিয়াস তার থেকে তোদেরকে ডবল সিরিয়াস হতে হবে। মানে তোরা বলবি পড়াতে, তারপর আমরা পড়াবো, এখানে কি আমাকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে পড়াতে? এরকম করলে হয় না। একটু সবাই সিরিয়াস হওয়ার চেষ্টা করিস। আচ্ছা আমি আগের দিনের যেটুকু হয়েছিল একবার একটু মানে রিভিশন দিয়ে তারপরে আমি করছি। দেখ আগের দিন আমি মেনলি পড়িয়েছিলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা। আচ্ছা এদিকে কত দূর হয়েছিল রে শুভম, মনে আছে? হ্যাঁ 180 পর্যন্ত হয়েছিল, 181 থেকে 190 পর্যন্ত দেখতে বলেছিল। 180, ঠিক আছে, মানে 181 থেকে 190 বাকি আছে। আগে আগে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এগুলো করি। তারপরে যে সাথী পাল ক্লাসে এমনি বুঝতে পারে না, দেখ আজকে নাই, এই রকম ভাবে হয় না। মনে হচ্ছে সেই আমার দায়িত্ব, আমি পড়াচ্ছি, ওরা এমনি
যাই হোক চল পর বাদ দে। দেখ অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে আগের দিন আমি বলেছিলাম যে সমান্তর প্রগতি বাংলায়, মানে যখন কোনো একটা সিরিজের দুটো টার্মের ভিতরে, দেখ আগের দিন যারা যারা ছিলিস না ভালোভাবে দেখে নে, আগের ভিডিওতেও দেখতে পাবি, ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। যখন একটা সিরিজের পরপর দুটো টার্মের ভিতর ডিফারেন্স সেম থাকে তখন সেটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যেমন ধর 5, 10, 15, 20, 25, 30 এই সিরিজটায় দেখ প্রত্যেকটা টার্মের ভিতরে ডিফারেন্স সেম, তাহলে এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। এর প্রথম সংখ্যাটাকে, এই প্রগতিটার বা এই প্রোগ্রেশনটার প্রথম সংখ্যাটাকে বলা হয় প্রথম সংখ্যা, বা কি বলবো, ধর ফার্স্ট টার্ম বা কিছু, ফার্স্ট এলিমেন্ট বা কিছু, এটাকে বলা হয় লাস্ট টার্ম। ছোট হাতের এল ইলে, এটা ছোট হাতের এ ছোট হাতের এল। আর এই দুটোর ভিতরে যে ডিফারেন্স সেটাকে বলা হয় কমন ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স মানে সব সময় হচ্ছে কি আগের টার্ম মাইনাস, সরি পরের টার্ম মাইনাস আগের টার্ম। এখানে যদি তুই না
হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস ওয়ান। আচ্ছা, তোরা ভাববি যে প্লাস ওয়ানটা কেন করলাম। ধর আমি এখানে বললাম যে ধর 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 এখানে কতগুলো সংখ্যা আছে। তোরা বললি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, খুব ভালো কথা। লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে কত? 8 খানা। এখানে কি 8 খানা সংখ্যা আছে? এখানে দেখ 9 খানা সংখ্যা আছে। তো যখনই আমরা লাস্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করছি তখন একটা টার্ম বাদ চলে যায়। সেই জন্য একটা জায়গায় কতগুলো সংখ্যা আছে এটা বের করার সূত্র হচ্ছে লাস্ট। দেখ এখানে কিছু ছিল না মানে কত ছিল? 1 ছিল। কমন ডিফারেন্সটা এখানে 1 ছিল তাই এখানে লিখে নেই। তাহলে এটাকে লিখতে হতে এইভাবে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স কত? 1 প্লাস 1। এই প্লাস 1টা কেন লিখলাম? যখন আমরা লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলাম তখন একটা বাদ চলে গেল, কিন্তু এটা তো বাদ নাই, এটা তো টোটাল সংখ্যার কাউন্টের ভিতরে আসবে, তাই সেটাকে প্লাস 1 লিখতে হবে। এইখানটায় যদি করতাম কত হতো? 35 মাইনাস 5 লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স কত? 5। এটা যদি করি তাহলে এই একটা টার্ম হয় লাস্ট টার্ম বা ফার্স্ট টার্ম, মানে ফার্স্ট টার্মটা যেহেতু দেখ মাইনাস করছি তাহলে ফার্স্ট টার্মটা বাদ চলে গেল, কিন্তু ফার্স্ট টার্মটা তো বাদ গেলে হবে না, এটা তো সংখ্যার ভিতরে ধরতে হবে। তাহলে এটা কত হবে? 6 প্লাস 1। এই প্লাস একটা কার জন্য আসলো? এই ফার্স্ট টার্মটার জন্য, মানে এইটাও একটা সংখ্যা এই সিরিজের ভিতর। তার টোটাল সংখ্যা হবে কত? 7 খানা। তাহলে যে কোনো জায়গায় যদি আমাকে বলে যে একটা সিরিজে কতগুলো সংখ্যা আছে বা নাম্বার অফ টার্ম কত আছে, তার সূত্র হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। সবার বুঝতে অসুবিধা নাই তো? না না। আচ্ছা, এবার তোরা একটা ফর্মুলা আশা করি অনেক জায়গায় পড়েছিস। ধর বললো 1 থেকে n 1 2 3 4 এইরকম করতে করতে n তম সংখ্যা পর্যন্ত আছে। n এর ভ্যালু কত আমরা জানি না, 50 হতে পারে, 100 হতে পারে। এই সংখ্যার যোগফলের সূত্র কত হবে বলতো? 1 2 3 4 5 এরকম করতে করতে ডট 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 n পর্যন্ত কত হবে যোগফল? প্রথমে এনটা বের করতে হবে। হ্যাঁ, বের করার দরকার নেই, আমি দেখ আমি দ্বারা লিখি। বের না করলে ওই তো একই ব্যাপার, সাম n/2 ইন্টু ফার্স্ট টার্ম 1 প্লাস লাস্ট 2 টার্ম। 3 4 ডট 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 n। ঠিক আছে, মানে আমার n তম সংখ্যা আছে, n এর ভ্যালু যা খুশি হতে পারে। আমি প্রথমে ফর্মুলা আকারে লিখি, এর যোগফল কত হবে। দেখ n পর্যন্ত আছে মানে নাম্বার অফ টার্ম কত? n। তাহলে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস, দেখ n পর্যন্ত আছে মানে কি? দেখ 1 2 3 4 5 করতে করতে এখানে যদি 10 পর্যন্ত থাকে n এর ভ্যালু 10 হতো, যদি 20 পর্যন্ত হতো তাহলে n এর ভ্যালু 20 হতো, তাহলে লাস্ট টার্মটা কত? n ই হবে। তো বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বোঝা যেহেতু যাচ্ছে। এটা ক্রমবর্ধমান সিরিজ মানে এদের ডিফারেন্স 1, সেই জন্য এটা সম্ভব। ঠিক আছে, এবার আমি বলছি আর একটা উদাহরণ দিচ্ছি। যদি এই রকম হয় যাদের কমন ডিফারেন্স 1 তবেই এটা হবে। ধর এখানে 20 খানা সংখ্যা আছে, তাহলে এখানটায় লাস্ট টার্ম কত হতো? 20 হতো। যদি 30 খানা হতো 30 হতো, এইরকম। তাহলে n আছে মানে কি লাস্ট টার্মটা কত? n। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে সূত্রটা হয়ে গেল n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে যদি ক্রমবর্ধমান একটা সিরিজ হয় মানে যাদের কমন ডিফারেন্স 1, তাহলে তার যোগফল n সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। বোঝা গেল? এই রিলেটেড আরো কিছু হ্যাঁ আসবে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। এবার ধর এরকম দাদা, আসলো। এই লাস্টের সূত্রটা একটা কিছু অ্যাপ্লাই করে দেখাও। n প্লাস ওই যে ব্র্যাকেটে n, এর দেখ n এটা ইন্টু n প্লাস এটা 1/2 এটাতে। সেমই সূত্র। এটা এই সূত্রটাই, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে লাস্ট টার্ম, n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার ধর তোকে বললো এরকম করে 100তম সংখ্যার যোগফল, 100তম সংখ্যার যোগফল। তাহলে এখানে যখনই দেখলে কমন ডিফারেন্স 1, আর তোকে এত কিছু দেখার দরকার নেই, তুই শুধু এই ফর্মুলা মনে রাখ।
এটা যদি বের করতে বলে তাহলে সূত্র আমরা কত জানি, n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত 100, মানে 101। এবার কথা হচ্ছে যে n কত, n এর সংখ্যা কি বলেছিলাম, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স কত 1 প্লাস 1, এটা কত 100। তাহলে 100/2 ইন্টু 101, এটা হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলারই একটা মডিফাইড ভার্সন, মনে রাখতেও পারিস নাও রাখতে পারিস, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কিছু কোশ্চেন করব। কারো শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না। দাদা এটা বাংলাটা কি বললা, ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশন? সমান্তর বাংলা প্রগতি, দুই ধরনের প্রগতি হয় না, সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি। ও, তাহলে গুণোত্তর প্রগতির ইংলিশ কি? জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, এটা করাবো, এরপরেই করাবো। ঠিক আছে, এবার দেখ সমান্তর প্রগতি থেকে জেনারেলি খুব সহজ সহজ কোশ্চেন আসে, যেগুলো এই ফর্মুলা দিকে আরামসে বের করতে পারবি। এবার মানে এখানে রাকেশ যাদবের যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমামই একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, তো এইগুলো যদি পারিস তো ওগুলো তো এমনি পারবি। প্রথম কোশ্চেনটা বলছে টোটাল নাম্বার, দাদা 191 থেকে তো। করাবো এইটাকে করিয়ে নি। আচ্ছা টোটাল আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল, দাঁড়া এটা কি বলছে, ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস বিটুইন 100 অ্যান্ড 300 এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 4, মানে 100 থেকে 300-র ভিতরে কতগুলো সংখ্যা আছে যারা 4 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 100-কে 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 300-কেও যায়। হ্যাঁ তাহলে যদি বলতো যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্ম ফ্রম 100, এটা যদি বলতো ফ্রম 100 থেকে টু 300, ফ্রম 100 টু 300, মানে 100 থেকে 300-র ভিতরে কতগুলো সংখ্যা আছে যারা 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাগুলো কি হতো, 100 হতো, 104 হতো, 108 হতো, এরকম ডট ডট করতে করতে 300 পর্যন্ত যেত। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি হলো, দেখ এটা একটা সমান্তর প্রগতি হলো, সবার ভিতর ডিফারেন্স কত সমান 4 দিয়ে ভাগ করা যায়, মানে কি দেখ 100 দিয়ে 100-কে প্রথমে 4 দিয়ে ভাগ করা যায়, মানে পরবর্তী ভাগ করা যাবে কত, 104-কে, তারপরে 108-কে, এইভাবে 4 4 করে বাড়তে থাকবে, তবেই না ভাগ করা যাবে। সবাই বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। তাহলে এইখানে নাম্বার অফ টার্ম কত হতো, কতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় 100 থেকে 300 পর্যন্ত, কি হতো, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। কিন্তু এইখানটায় বলছে ফ্রম 100 টু 300 বলেনি, বলছে বিটুইন 100 অ্যান্ড 300, মানে বিটুইন 100 অ্যান্ড 300 মানে কি 100 এবং 300-র মাঝে, তার মানে 100-কেও আমরা নিতে পারবো না, 300-কেও আমরা নিতে পারবো না। তাহলে এইভাবে যদি হিসাব করি, যদি ফ্রম 100 টু 300 করতাম তাহলে কত হতো এখানটায়, 200 করলে এটা 50 প্লাস 1 মানে 51 খানা। এই 51 থেকে যদি এই একটা আর এই একটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত, বিটুইন 100 অ্যান্ড 300। সবাই বুঝতে পারলি? না না দাদা দাদা, বুঝতে তুমি পারলাম না। একদম 104 আর 296 ধরো না প্রথম এটা থেকে। শোন না, দেখ 100 আমাকে ধর বললো ফ্রম 100 টু 300 কতগুলো সংখ্যা আছে যাদের 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি সংখ্যাগুলো লিখছি এইভাবে, 100, তারপর এটা 104, তারপর এটা 108, তারপর এটা 112, এরকম করতে করতে লাস্টে হবে 292, তারপরে 296, তারপরে 300, এইরকম হবে তো। হ্যাঁ এটা একটা সমান্তর প্রগতি। হ্যাঁ তাহলে সংখ্যা মানে এই সিরিজটায় কতগুলো সংখ্যা আছে, কি হয়, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1, মানে 51টা, মানে এই সিরিজে টোটাল 51খানা সংখ্যা আছে, মানে 100 থেকে 400 300 পর্যন্ত 51খানা সংখ্যা আছে যাদেরকে 4 দিয়ে ভাগ করা যায়। বোঝা গেল? হ্যাঁ
এবার তোর এই কোশ্চেনটায় বলা ছিল কি বিটুইন 100 এবং 300, মানে 100 এবং 300 মাঝখানে, মানে এর আর এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 4 দিয়ে ভাগ করা যায়। যদি এর আর এর মাঝখানে বলে তাহলে একেও ধরতে পারবো না, একেও ধরতে পারবো না। তাহলে কটা বাদ গেল? এখান থেকে দুখানা বাদ গেল। তাহলে এই হয়েছে অনেক দিন থেকে চেষ্টা করতো, ও তো হিস্ট্রি না জিওগ্রাফিতে অনার্স বা কিছু। রেলের আগের বার এনটিপিসিটা অল্পের জন্য পেলো না, এবার গ্রুপ ডি পেলো, এবারকার এনটিপিসি খুব ভালো দিয়েছে। আবার এই মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়েছে, সেদিন দেখলাম 163 না কত পেয়েছে। তো একবার ওই লেভেলটা অ্যাটেন্ড করতে পারলে তখন প্রবলেম হবে না, কিন্তু ওইখানটায় যাওয়ার ऊपर वाला জন্য जब भी প্রচুর देता প্র্যাকটিস। देता छप्पड़ फाड़ के। না, চাকরির পরীক্ষার লাইনটাই এরকম, মানে যখন তুই পেতে লাগবি তখন পরপর হতে থাকবে। আচ্ছা, এই অঙ্কটা দেখ, সবাই অঙ্কটাকে ভালোভাবে পড় এবং বোঝার চেষ্টা কর। If the sum of
ফার্স্ট 11 টার্মস অফ অ্যান এপি ইজ, এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ইজ ইকুয়াল টু সাম অফ ফার্স্ট 19 টার্মস অফ দ্যাট এপি। মানে কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম 11টা সংখ্যার যা যোগফল প্রথম 19টা সংখ্যার যোগফলের সমান। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 30 টার্মস অফ দ্যাট এপি। মানে প্রথম 30খানা টার্মের যোগফল কত হবে তোকে বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা মানে যদি না পড়িস ভালোভাবে, বা ভালোভাবে পড়লেও তোদের মাথায় আসবে এরকম আবার হয় নাকি একটা সিরিজের 11খানা সংখ্যার যোগফল আর 19খানা সংখ্যার যোগফল সমান, এরকম কিভাবে হবে? আর হতেই পারে। দেখ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানেই যে সব, মানে তোদের এই ধারণাটা মাথায় আসবে এই কারণেই যে 11টা টার্মের যোগফল আর 19টা টার্মের যোগফল কিভাবে সমান হবে। যদি আমার এরকম হয় 1, 3, 5, 7 এরকম করতে করতে গেলে 11টা টার্মের যোগফল যা হবে 19টা টার্মের যোগফল অবভিয়াসলি বেশি হবে, এখানে কিছু করার নাই। কিন্তু এরকমও তো হতে পারে, মাইনাসের দিকেও তো হতে পারে। ধর এরকম থেকে শুরু হলো -9, -7, -5, -3, -2, এই -1, +1, +3, +5। এইরকম যখন হবে তখন এই মাইনাস, দেখ এটা যখন যোগ করবি তখন দেখ এই মাইনাস প্লাস গুলো এমনি ক্যান্সেল আউট হতে থাকবে। তো এই সময় বিভিন্ন রকমের ভ্যালু হতে পারে, কোনো সিরিজের যোগফল 0 হতে পারে, নেগেটিভও হতে পারে, এরকম। তো সব সময় যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানেই প্লাসেই হবে এরকম কোনো ব্যাপার নাই। নেগেটিভটাকেও অ্যারিথমেটিক প্রোগ্রেশন হিসাবে দেখা যেতে পারে যদি সেখানকার কমন ডিফারেন্স সেম হয়। দেখ এখানে 2 যোগ করছে, এখানেও 2 যোগ করছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সব জায়গায় 2 যোগ করছে, মানে আমার এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ঠিক আছে। তো নেগেটিভ পজিটিভ মিলিয়ে হলে তখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর সামেশনটা বিভিন্ন রকমের হতে পারে। তো সবসময় যে একদম শুধু প্লাসই হবে এরকম কোনো ব্যাপার না। তো আমার অঙ্ক যেমন আছে আমি সেই রকম লিখছি যে প্রথম 11টা। আচ্ছা, অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা নাই তো? বল সবাই একটু। দাদা তুমি একবার এটা একটু প্রথম থেকে বলবে, আমি দেখতে পাইনি প্রথমে। কি অঙ্কটা হ্যাঁ হ্যাঁ, বলছে? মানে -9 -7 থেকে যেটা লিখেছো। হ্যাঁ দেখ, আমি বলছি যে অঙ্কটাই লেখা আছে যে আহ, যদি প্রথম একটা সিরিজে প্রথম 11টা টার্মের যোগফল আর প্রথম 19টা টার্মের যোগফল সমান হয় তাহলে 30টা টার্মের যোগফল কত হবে, এরকম টাইপের অঙ্কটা আছে। এবার আমি বলছি যে তোদের মাথায় এরকম কোশ্চেন আসবে যে এইরকম আবার হয় নাকি যে 11টা টার্মের যোগফল আর 19টা টার্মের যোগফল সমান হয়। যেমন ধর একটা সিরিজ যদি এরকম হয় 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম ভাবে বাড়তে থাকে, তো প্রথম 11টা টার্মের যা যোগফল হবে প্রথম 19টা টার্মের যোগফল অবভিয়াসলি বেশি হবে, কারণ এখানে আরো সংখ্যা অ্যাড হবে। কিন্তু এটা সম্ভব হবে কারণ অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে শুধু প্লাসেই হবে তা না। অ্যারিথমেটিক প্রোগ্রেশন এইরকমও হতে পারে -9, -7, -5, -3, -1, +1, +3, +5। দেখ এখানেও সবার সাথে 2 যোগ যোগ করছি, সবার সাথে 2 যোগ করছি, তাহলে কমন ডিফারেন্স কত হচ্ছে +1। তাহলে মাইনাস প্লাস মিলিয়ে আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন হতে পারে। তখন সামেশন কি হতে পারে, 0 হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, তা বিভিন্ন রকম হতে পারে। তো সেই সব ক্ষেত্রে এইসব ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করতে পারে। এবার ক্রাইটেরিয়া যেমনই হোক, আমার অঙ্ক যা বলছে আমি অঙ্ক সেই রকম ভাবে করব। এই অঙ্কতে বলছে যে 11টা টার্মের যোগফল আর 19টা টার্মের যোগফল সমান। আচ্ছা, 11টা টার্মের যোগফলের ফর্মুলা কি? n/2 মানে 11/2 ইন্টু 2a। মানে আমি ধরে নিলাম এই সিরিজটা প্রথম সংখ্যা হচ্ছে a আর কমন ডিফারেন্স হচ্ছে d।
কমন ডিফারেন্স হচ্ছে ডি। আর এখানে বলা আছে 11খানা সংখ্যার যার যোগফল 19খানা সংখ্যার যোগফলের সমান। তাহলে 11 দাদা খানা, বল। বলছি তুমি ফার্স্ট টার্মটা 2a কেন ধরলা? তুই ধরিনি তো, আমি ধরে নিলাম। দেখ, এই ক্রাইটেরিয়াটা তো একটা সিরিজেরই, এর প্রথম সংখ্যা এ আর কমন সংখ্যা ডি। তাহলে এর সামেশনের সূত্র কি হয়? n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, অথবা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ এই ঠিক আছে। ফর্মুলাতে 11খানা সংখ্যার যোগফল হচ্ছে 11/2 ইন্টু 2a প্লাস n-1 মানে ঠিক কত? আছে 10 ইন্টু ডি। আর এই ঠিক দিকটা আছে কত হবে? ঠিক আছে, 19-এর এবার ঠিক 2 ইন্টু 2a প্লাস 18d। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? না। আর আমাকে বের করতে হবে 30খানা সংখ্যার যোগফল, মানে 30-এর 2 ইন্টু 2a প্লাস n-1 মানে কত? 29d। কারোর অসুবিধা আছে বুঝতে? তাহলে আমাকে বের করতে হবে এইটা, দেওয়া আছে এইটা। তো যেটা দেওয়া আছে সেটা ধরে আমরা এগোতে থাকি। 2 2 কাটা যাবে, 22a প্লাস 110d সমান 38a প্লাস 19 ইন্টু 19 ইন্টু 18 কত হয় বলতো? 19 19 কত? 19 কত না, 20 দিয়ে গুণ করো না। হ্যাঁ, তো 20 20 দিয়ে 18 কর। 360 আর 19 বাদ দিয়ে দাও, মানে 20 দিয়ে 341। 20 দিয়ে যদি গুণ করিস কত হবে? 360। হ্যাঁ, সেখান থেকে একটা 19 বাদ যাবে, না 18 বাদ যাবে, একটা এক 18 বাদ যাবে। একটা 18 বাদ যাবে, দেখ, হ্যাঁ আমি 342। আমি বলছি যে 19-এর জায়গায় 20 ধরলাম, মানে এক বেশি ধরলাম। তো তার মানে এই জিনিসটাকে এরকম ভাবে ধরলাম, 20 মাইনাস 1 ইন্টু 18। তাহলে 18 20 360 মাইনাস 18 মানে 342। তাহলে 342d এদিকে নিয়ে আসলে, দেখ এটাকে ধর এদিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে? 16a সমান, এটা এদিকে নিয়ে গেলে মাইনাস 132d। ঠিক লিখলাম তো? হ্যাঁ। আচ্ছা, এবার কাটাকাটি কর। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 3 4 12, আর 3 4 12 6। তারপর আবার কাটা যাবে, 4 দিয়ে কাটলে 9। তাহলে এ সমান হচ্ছে -9d। না, ভুল করলাম না কিরে কোথাও? দাদা ওটা হ্যাঁ 36 দাদা, 36 হবে না। 33 হবে ওটা। 3 4 12, 3 4 12, 33 হবে। এটা 33 হবে? হ্যাঁ, 132 132 কে 132। তাও কোথাও ভুল হচ্ছে। ও, এটা 252, এই 232 স্যার। 16a সমান হবে -232d। ও আমরা আমরা কি দেখ, এটা কানা। এদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে 38
যোগফল কত হবে। এই তো বাংলা মানে কারোর বুঝতে অসুবিধা আছে? না। Find the sum of all 3-digit number which are exactly divisible by 12, মানে 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল বের করো যারা 12 দিয়ে ভাগ করা যায়, যাদেরকে 12 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 3 অঙ্কের সংখ্যা শুরু হয় কোথা থেকে? 100 থেকে 999 অব্দি। আচ্ছা এবার একে কি 12 দিয়ে ভাগ করা যায়? না। যায় না তো। কাকে? 100 কে 12 দিয়ে ভাগ করা যায়? না না, 100 কে যায় না। 12 দিয়ে 108 করলাম 8 12 12 ঘর। 96, 4 অবশিষ্ট থাকলো। মানে 100 কে 12 দিয়ে ভাগ করলে এক্স্যাক্টলি 8 ঘর ভাগ করা যায়, তারপরে আমার হাতে 4 থাকে। তাহলে নিশ্চয় এখানে যদি আরো 8 যোগ করি তাহলে আর এক ঘর যাবে, এখানটায় 9 ঘর চলে যাবে। দেখ 8 দিয়ে ভাগ করার পর 4 আমার কাছে অবশিষ্ট থাকলো। তাহলে 8 দিয়ে ভাগ করলে আমরা 96 পর্যন্ত গেলাম, দিয়ে আমার কাছে 4 অবশিষ্ট হতে, তাহলে পরের 12 গুণিতকে যেতে গেলে 96 থেকে আরো 12 বাড়াতে হবে, যেখানে 8 অলরেডি আমার কাছে আছে, এই সরি 4 অলরেডি আমার কাছে আছে, তাহলে আরো 8 বাড়াতে হবে। তার মানে পরের সংখ্যাটা কত হবে? 108 হবে। কারোর অসুবিধা আছে এটা বুঝতে? না। এই সবাই বুঝতে পেরেছিস? হ্যালো, কারোর অসুবিধা থাকলে বল। দেখ এখানে তো অনেক ছোট সংখ্যা আছে, তাই তোরা বলছিস যে 100 কে 12 দিয়ে যায় না, 108 কে যাবে, কিন্তু এই জিনিসগুলো বের করব কিভাবে সেটা আমি শেখানোর চেষ্টা করছি। ধর 100 কে আমি যদি 8 দিয়ে ভাগ করি, 8 12 96 হয়, তার মানে 8 এর 12 ঘর গেল, 96 হলো, সেই পর্যন্ত ভাগ করা গেল। কিন্তু আমার কাছে সংখ্যা কত ছিল? 100। তাহলে 96 এর পরের ঘরে যেতে গেলে আরো 12 বাড়াতে হবে। সরি, এটা 12 দিয়ে ভাগ, এটা ভুল করলাম। 100 কে 12 দিয়ে ভাগ করছি, 8 12 96, তার মানে 12 8 ঘর গেল, 96 পর্যন্ত গেল। এর পরের 12 গুণিতকে যেতে গেলে 96 থেকে 12 যোগ করতে হবে। এবার আমার কাছে 96 থেকে কত বেশি আছে? 4 বেশি আছে, তার মানে আরো 8 অ্যাড করতে হবে। তাহলে কি 8 এর পরের যে গুণিতক মানে 9 চলে যাবে, তাহলে সেই সংখ্যাটা কত হবে? 108 হবে। এটুকু বুঝতে পারার অসুবিধা আছে? না দাদা, বুঝেছি। তাহলে প্রথম সংখ্যাটা এই সিরিজের হবে 108, তারপরটা হবে 120, তারপরটা হবে 128, এইরকম করতে করতে 999 এর কাছে যাবে। আচ্ছা 999 দেখি, একে 12 দিয়ে ভাগ কর, 8 12 96, 3 39, 3 12 36, তার মানে 12 দিয়ে ভাগ করলে 83 ঘর যায় এবং সেখানে কত অবশিষ্ট থাকে? 3 অবশিষ্ট থাকে, তার মানে 3 বেশি থাকে। এবার 12 পরের ঘরটা যদি যাস তাহলে এর সাথে আরো কত যোগ করতে হবে? 9 যোগ করতে 9। হবে। এবার এই 9 যদি যোগ করি সেটা 3 অঙ্ক থেকে 4 অঙ্ক হয়ে যাবে, তার মানে সেখানে আমার যাওয়া যাবে না। আমাকে তো বলতে 3 অঙ্কের সংখ্যা। দেখ আমি 12 83 ঘর পর্যন্ত গেলে ভাগ হলো, তারপর আমার কাছে 3 হচ্ছে অবশিষ্ট থাকলো। এবার 83 পরের ঘর যদি যাই, যেহেতু 3 অবশিষ্ট হচ্ছে, আমাকে আরো 12 বাড়াতে হবে, তাহলে 3 অবশিষ্ট আছে মানে আরো 9 বাড়াতে হবে, কিন্তু 999 সাথে যদি 9 যোগ করি সেটা 4 অঙ্কের হয়ে যাবে, তাহলে আমাকে 4 অঙ্ক তো গেলে হবে না, আমাকে 3 অঙ্কেই থাকতে হবে, তাহলে এটা করার দরকার নাই। তাহলে যেটুকু অবশিষ্ট আছে সেটুকু আমি ছেড়ে দিই, তার মানে কত? 996। তাহলে 3 অঙ্কের সংখ্যা যেটাকে 12 দিয়ে ভাগ করা যাবে লাস্ট, সেটা হচ্ছে 996। এটুকু বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। তাহলে এই সিরিজটাই সামেশন বের করতে হবে, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কারোর কোনো সন্দেহ আছে? না দাদা। তাহলে এর যোগফল কি হবে? n/2 ইন্টু ফার্স্ট টার্ম মানে কত? 108 প্লাস লাস্ট টার্ম মানে কত? 996। এবার n জানিস না, n এর ভ্যালু কত হবে? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স কত? 12 প্লাস 1। পারবি হিসাব করতে? পার?
হ্যাঁ দাদা। ঠিক আছে তো, ইয়েস কারোর বস। অসুবিধা নাই তো? না, এই দেখ, কারোর অসুবিধা থাকলে বল আমাকে এবার। না রাজেশ দাদা নাই। ঠিক আছে, এবার দেখ, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সব থেকে কঠিন যদি অঙ্ক দেয় সেটা হচ্ছে এইটা। একটা আগেরটা শিখলি, এবার হচ্ছে এইটা। বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস বিটুইন 100 এবং 300 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4 অর 6। মানে 100 এবং 300 এর ভিতরে সেই সব সংখ্যাগুলো কতগুলো আছে যারা 4 দিয়ে ভাগ করা যায় অথবা 6 দিয়ে ভাগ করা যায়। কারোর অঙ্কটা বুঝতে অসুবিধা আছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস, মানে টোটাল নাম্বার অফ টার্ম বা টোটাল সংখ্যাগুলো কতগুলো হবে 100 থেকে 300 এর ভিতরে যারা হয় 4 দিয়ে ভাগ করা যায় বা 6 দিয়ে ভাগ করা যায়। বোঝা গেল? বল সবাই একটু। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দাদা আমি বলছি, বল। একটু বলো না, ফোন এসেছিল। বলছি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস বিটুইন 100 অ্যান্ড 300, মানে 100 এবং 300 ভেতরে, বিটুইন মানে কি এদের ভিতরে, 100 এবং 300 ভিতরে কোন সংখ্যাগুলো আছে হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4 অথবা 6, যারা 4 অথবা 6 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে প্রথমে 4 দিয়ে কতগুলোকে ভাগ করা যায় আমি দেখব। কি বলছে? এটা যদি বলতো ফ্রম 100 থেকে 300 আলাদা হতো, যখনই বলছে বিটুইন 100 থেকে 300 তাহলে 4 দিয়ে ভাগ করা যায়। 100 এর পরের সংখ্যা কত? 104। 104, তারপরে 108, এরকম করতে করতে কত? 296। এটা 296। চারের সিরিজ। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে নাম্বার অফ টার্ম কতগুলো হবে যারা 4 দিয়ে ভাগ করা যায়? 296 মাইনাস 104 104 বাই 4 প্লাস 1 মানে প্লাস 1। 49টা হবে। কারোর অসুবিধা আছে রে? না, এই সবাই বল একটু। না দাদা নেই। এটা হচ্ছে বাই 4। একইভাবে 6 দিয়ে ভাগ করা যায় 100 এর পরের কোন সংখ্যাটা? বল একটু সবাই। 6 দিয়ে মানে 2 আর 3 দিয়ে যাবে। না না না, তোমার 2 3 না, 6 দিয়ে ভাগ করা যায়। কি 106। বল? 106। 106 না, 106 না, সরি। তোমার হুম। 100 ভাগ করো না তুমি, এটা 6 তো দিয়ে ভুল 6 করবি। এটা দেখ, 6 6 6 কত বল? 15 90 6 16 102 96। হবে মনে হয়। 102 102। তাহলে 102 এখানে 4 তেই যাবে। অবশিষ্ট থাকলো, আরো 2 যোগ করতে হবে, মানে 102। 102 108 এরকম করতে করতে তারপরে কত হবে? 114 120 এরকম করতে করতে লাস্টেরটা কত? 300। কিন্তু 300 তো নেওয়া যাবে না, তার আগেরটা নিতে হবে 294। বোঝা গেল? Yes, হ্যাঁ। এইটা ছিল 104 108 112 116 120 এরকম করতে করতে 296। আচ্ছা, এই সিরিজটা হচ্ছে 4 দিয়ে, এই সিরিজটা হচ্ছে 6 দিয়ে। তাহলে 6 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা সংখ্যা কত? 294 মাইনাস 102 বাই এটা 6 হচ্ছে প্লাস 33 1, হবে। 33। ঠিক আছে? বোঝা গেল? কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না। আচ্ছা, এবার বলছে 4 দিয়ে ভাগ করা যায় আর 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যার যোগফল কত হবে? 49 প্লাস 33, তাই তো? হ্যাঁ, দেখ, 4 82। দিয়ে বা 6 দিয়ে ভাগ করা যায় মানে কি 4 দিয়ে ভাগ করা গেলেও হবে, 6 দিয়ে ভাগ করা গেলেও হবে। মানে এই ক্রাইটেরিয়ার ভিতরে 102 এ পড়ে, 104 ও পড়ে, 108 ও পড়ে, 112 ও পড়ে, 114 ও পড়ে, তাই তো? তাই না? হ্যাঁ, কি হ্যাঁ। বললে দাদা এটা? আমি বলছি অঙ্কটা কি বলেছিলাম যে হয় 4 দিয়ে ভাগ করা যাবে বা 6 দিয়ে ভাগ করা যাবে। তার মানে কি 102 ও পড়বে, 6 দিয়ে ভাগ করা যায়, 104 পড়বে, 4 দিয়ে ভাগ করা যায়, 108 114 112 হ্যাঁ সবাই হ্যাঁ। পড়বে। কারণ হুম। এরা হয় 6 দিয়ে ভাগ করা যায় অথবা 4 দিয়ে ভাগ করা যায়। বোঝা গেল?
তাহলে এদের সংখ্যাগুলোর যোগফল কত হবে? মানে এই নাম্বার অফ টার্ম কত হবে? 49 প্লাস 33। কিন্তু যখনই 49 প্লাস 33 লিখবি, এই 108টা ডবল কাউন্ট হয়ে গেল না? ও 120টা ডবল কাউন্ট হয়ে গেল না? হুম 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 তো হিসাব করে দেখ, এই সংখ্যাগুলো এমন সংখ্যা যাদেরকে 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। দেখ 108কেও 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 120কেও 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়। বুঝতে পারছিস? তার মানে এই হিসাবে আমরা 4 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলোকে ডবল কাউন্ট করলাম। তাহলে সেটাকে আমাকে মিনিমাইজ করতে হবে, বা সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে। যতগুলো ডবল কাউন্ট করলাম সেইটাকে বাদ দিতে হবে। সেটা এবার পাবো কিভাবে? দেখ এই সব সংখ্যাগুলো 4 এবং 6 দুই দিয়ে ভাগ করা যায়, মানে কি এদের এলসিএম দিয়ে ভাগ করা যায়, তাই না? 4 আর 6 দুটো দিয়ে ভাগ করা মানে কি এই দুজনের এলসিএম মানে 12 দিয়ে ভাগ করা যায়। দেখ 108, 120 এদের সবাইকে 12 দিয়ে ভাগ করা যায়। বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝেছি। দাদা। আমরা ডবল কাউন্ট কাদের করলাম? যাদেরকে 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, মানেই হচ্ছে এদের লসাগু দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 আর 6 এর লসাগু কত? 12। তার মানে যেসব সংখ্যাগুলোকে এই লিমিটের ভিতরে, মানে 100 থেকে 300-র ভিতরে যেসব সংখ্যাগুলো আছে যাদেরকে 12 দিয়ে ভাগ করা যায়, তাদেরকে আমরা ডবল কাউন্ট করেছি। তাহলে এরকম আছে কতজন দেখি। ঠিক আছে, প্রথম সংখ্যাটা হবে 108, তারপরে 120। 300কেও 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 300 তো ধরা যাবে না, কারণ 300-র আগেরটা পর্যন্ত ধরতে বলেছে। তাহলে কত হবে? 288। তাহলে এইরকম সংখ্যা কতগুলো আছে যাদেরকে 12 দিয়ে ভাগ করা যায়? সেটা হচ্ছে 288 মাইনাস 108 -108। বাই 12 প্লাস 1 মানে 16। তার মানে এই দুটো যদি আমি 49 প্লাস 33 করি, তাহলে এই 108, 120, এরপরে 132 আসবে, 144 আসবে, এইরকম 16খানা সংখ্যা হবে যাদেরকে আমরা এই 49-এর ভিতরেও ধরছি, আবার 33-এর ভিতরেও ধরছি। দুই জায়গায় তো ধরা যায় না, এক জায়গা থেকে মাইনাস করতে হবে। তাই আমি একটা মাইনাস করলাম। তাহলে অ্যান্সার হবে 49 প্লাস 33 মাইনাস 16। কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা, অঙ্কটা একটু লেন্দি তাই, কিন্তু এমনি সহজ। সহজ? এটা কি বলতে কনসেপ্টের অঙ্ক। ঠিক আছে, তোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কিচ্ছু না, যদি কনসেপ্ট ভুল থাকে বা মুখস্থ করতে যাস তাহলে অসুবিধা হবে। এই অঙ্ক পরীক্ষায় মানে সব এই অঙ্কই থাকবে না, পরীক্ষায় এই অঙ্ক দুটো থাকবে, বা এই টাইপের অঙ্ক কঠিন, বা 5টা থাকবে। তোর কাজ হবে কি বাকি কোশ্চেনগুলোকে আগে করার পর এই সময় বাঁচিয়ে এই কোশ্চেনগুলোতে সময় দিয়ে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে এগুলোকে অ্যান্সার বের করা, তবেই তুই বাকিদের থেকে এগোবি। অঙ্কটা বুঝতে পারলি তো সবাই? তাহলে প্রথমে আমার কাজ হবে শুধু 4 দিয়ে যায় কজনকে বের করা, তারপরে 6 দিয়ে যায় শুধুমাত্র কাদেরকে। এবার এই দুটো যখন 49 প্লাস 33 করব, তখন 4 আর 6 দুজনকেই দিয়ে যায় এইরকম সংখ্যাগুলোকে ডবল কাউন্ট করা হলো। 4 আর 6 দুজনকেই মানে কি এদের এলসিএম মানে 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 দিয়ে ভাগ করা যায় কতগুলো সংখ্যা আমরা বের করব, সেটা সেখান থেকে মাইনাস করব। বোঝা গেল? বল, বুঝতে অসুবিধা আছে আর? না। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সব থেকে কঠিন টাইপের অঙ্ক আমাদের হয়ে গেল। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে এবার বলতে পারিস। না দাদা, বুঝতে পেরেছি। জিওমেট্রিক প্রোগ্রেশনটা কোথায় রে? আগে আছে দাদা। আগে। আচ্ছা, দেখ এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে পড়িস, হ্যাঁ, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। অ্যারিথমেটিকে যেমন তোরা দেখলি যে প্রত্যেকটা টার্মের সাথে যোগ করতে করতে গেলাম, জিওমেট্রিক প্রোগ্রেশন মানে গুণ করতে করতে যাব। যেমন 2, 4, 8, 16,
32, 64, 128 এরকম করতে করতে চলছে। এইটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, কারণ দেখ একটা থেকে আর একটা গুণ করতে করতে যাচ্ছি। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনে প্রথম সংখ্যাকে বলা হয় এ, লাস্ট সংখ্যাকে বলতে পারিস এল বা এন তম সংখ্যা বা টি এন বা কিছু একটা বলতে পারিস, এন তম সংখ্যা টি এন, এটা নিজেদের মতন করে নাম দেওয়া যায়। বা এটাকে A1 বলতে পারিস, এটাকে AN বলতে পারিস, যা খুশি বলতে পারিস। আর আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এখানকার কমন রেশিও। ওখানে যেমন ছিল কমন ডিফারেন্স, মানে লাস্টটা এই পরের টার্ম মাইনাস আগের টার্ম, এখানে হচ্ছে কমন রেশিও, কারণ এখানে গুণ হচ্ছে, দেখ এর সাথে গুণ হচ্ছে, এর সাথে গুণ হচ্ছে। তাহলে কত গুণ হচ্ছে কিভাবে পাবো? আগেরটা বাই পরেরটা। তাহলে আগেরটা বাই পরেরটা, যেমন 64/32 কর কত 2 হবে, 128 বাই 64 কর 2 হবে। তাহলে কমন রেশিও মানে হচ্ছে কি আগের টার্ম বাই পরের টার্ম। আর ওখানে ছিল কমন ডিফারেন্স, আগের টার্ম মাইনাস পরের টার্ম মাইনাস আগের টার্ম, আর এখানে হচ্ছে পরের টার্ম বাই আগের টার্ম। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছি? সবাই হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। না দাদা, বুঝতে পারিনি। দেখ অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ডি ছিল, এটা কমন ডিফারেন্স, মানে কি পরের টার্ম মাইনাস আগের আমার টার্ম, না তাই দাদা তো? নেটওয়ার্ক কিছু একটা হচ্ছে, আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। সবার কি অসুবিধা হচ্ছে নাকি শুধু তোর হচ্ছে? আমারই হচ্ছে মনে হয়। স্পিড একবার দেখতে তো রিজয়েন পাচ্ছি কর, দিচ্ছি আমরা। কিন্তু আমি তোমার একবার দেখতে রিজয়েন কর। পাচ্ছি না। হুম। তোর তো আসলে বলিস। পাচ্ছি দাদা। হ্যাঁ বলো বলো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবার পাচ্ছি। শুভম দেখ, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ছিল ডি মানে কমন ডিফারেন্স, মানে পরের টার্ম মাইনাস আগের টার্ম, কারণ এখানে যোগ হতে হতে যাচ্ছিল। এখানে হচ্ছে কমন রেশিও, মানে পরের টার্ম বাই আগের টার্ম, যেহেতু গুণ হতে হতে যায়। যেমন এখানে কত গুণ হতে হতে যাচ্ছে 2, তাহলে পরের টার্ম বাই আগের টার্ম কর, 64/32 কর, দেখ 2 হবে, 32/16 কর 2 হবে। তাহলে পরের টার্ম বাই আগের টার্ম, এটাকে বলা হয় কমন রেশিও। বোঝা গেল? না দাদা, আরেকবার বলো। এই এটা তো সোজা। দেখ আগে ছিল কমন মানে আমি ডিফারেন্স। ভালো শুনতে পাইনি, একটু বলো। কমন ডিফারেন্স মানে হচ্ছে পরের টার্মটা মাইনাস আগের টার্ম ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, এখানে কি গুণ হতে হতে যাচ্ছে। এখানে কত গুণ হচ্ছে কিভাবে পাবি? যে কোনো একটা টার্ম ধর, তাকে ঠিক তার আগের টার্মটা দিয়ে ভাগ কর, তার মানে কি পরের টার্ম বাই আগের টার্ম, এটা হচ্ছে কমন রেশিও। বুঝতে পারলি? ঠিক দাদা আছে। ডায়লগ মনে হ্যাঁ, হচ্ছে না। এবার দেখ ঠিক আছে। এখানে টার্মগুলো যদি আমি নাম দিই, এখানে A1, A2, A3, A4, A5, A6, A7। আচ্ছা, আমি যদি বলি A7 কত হবে, আমি এরকম করতে পারি 2 ইন্টু 2 এর সাথে এই যে কমন রেশিও কতবার গুণ করলাম, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, তার মানে 2 ইন্টু 2⁷, মানে 2 কতবার করলাম, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 2 ইন্টু 2⁶, মানে 2 ইন্টু 64 মানে 128। পেলে? ঠিক আছে। এটা যদি বলতাম A4 কত হবে, ধর জানিস না A4 কত হবে, ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও কত 2 ইন্টু A4 মানে কত, একবার, দুবার, তিনবার, টু দি পাওয়ার 3, 2 ইন্টু 8 মানে 16। ঠিক আছে। তাহলে যখনই কোনো টার্ম বের করতে বলবে an, সেটা কি হবে, ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও। দেখ এখানে 7তমের জন্য 6 বার, 4তমের জন্য 3 বার, তাহলে n তমের জন্য n-1 বার। তাহলে যখনই তোকে n তম টার্ম বের করতে বলবে, তার ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। বোঝা গেল?
হ্যাঁ দাদা। সবাই বুঝতে পেরেছিস তো? ওখানে যেমন ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানটায় হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে কেন হচ্ছে দেখ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তুই ধর বললি a5 কত হবে, a5 কিভাবে পাবো? ফার্স্ট টার্ম লিখ। ফার্স্ট টার্মের সাথে কি গুণ করছি? কমন রেশিওটা গুণ করছি কতবার? একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে কমন রেশিও 4 বার গুণ করছি মানে টু দি পাওয়ার 4। তাহলে 5তম সংখ্যার জন্য 4 বার গুণ করছি, এটা কি a? তার মানে a ইন্টু আর টু দি পাওয়ার 5তমের জন্য যদি 4 বার গুণ করি, তাহলে n তমের জন্য কতবার গুণ হবে? n মাইনাস 1 বার। তাহলে n তম সংখ্যা সবসময় হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? বল, বুঝতে পারলি? কিরে বল একটু। হ্যাঁ হ্যাঁ দাদা, বোঝা গেছে। আচ্ছা, এবার কিছু ফর্মুলা আছে এখানে যেগুলো তোদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? সব থেকে বেশি এই ফর্মুলাটা কাজে লাগে। যদি আর এর ভ্যালু হয় লেস দ্যান 1, লেস দ্যান 1 মানে কি? 0.5, 0.7 মানে একের থেকে কম হবে। তখন যদি তোকে বলে এইরকম একটা সিরিজ ইনফিনিটি নাম্বার অফ টার্ম আছে, তার যোগফল বের করো, এর ক্ষেত্রে প্লেন সূত্র হয় a বাই 1 মাইনাস আর। এইরকম একটা সিরিজ আছে যেখানে আর এর ভ্যালু একের থেকে কম, সেই যেমন আর এর ভ্যালু একের থেকে কম কিভাবে? ধর 10, 5, তারপর 2.5, তারপরে 1.25, এইরকম ভাবে চলতে থাকবে। দেখ এখানে কত, এর আর এর ভ্যালু কত? 5। দেখ কোনো সময় জানে এইটা বা এটা করিস নি, আর এর ভ্যালু সবসময় হয় পরের ভ্যালু মাইনাস আগের ভ্যালু। তাহলে 5 মাইনাস 10 মানে কত? হাফ। এটা বললাম ইনফিনিটি পর্যন্ত চলবে। এর যোগফল কত? তাহলে এর যোগফল হবে কত? a মানে কত? 10 বাই 1 মাইনাস আর মানে 20। এর যোগফল হবে 20। বোঝা গেল? যদি হ্যাঁ এইরকম দাদা, কোনো বুঝতে সিরিজ পেরেছি। থাকে যেখানে আর এর ভ্যালু একের থেকে কম, আর তোকে বের করতে হবে ইনফিনিটি নাম্বার অফ টার্মের যোগফল, এইটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, তখন তার সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর। বোঝা গেল? হ্যাঁ দাদা। বুঝতে পারলি? এবার তোকে যদি ইনফিনিটি না বলে আর এর ভ্যালু ধর বললো একটা 10তম সংখ্যা, 20তম সংখ্যা, মানে আর এর একটা ডেফিনাইট সংখ্যা দেবে। আচ্ছা, যদি এটা আর এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, তাহলে এই কোশ্চেন তোকে দিবেই না। কারণ আর এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, ধর 2 হলো, 3 হলো, 1.2 হলো, যাই খুশি হোক, তখন এই সিরিজটা কেমন? ধর আর এর ভ্যালু 2 হলো, তাহলে সিরিজটা কেমন হবে? 10, 20, 40, 80, এরকম করতে করতে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, এর কোনো শেষই হবে না, এর কোনো শেষ নাই। এ চলতেই থাকবে, এ মানে কি বলবো, অসীম। তাহলে এর যোগফল বের করা সম্ভব না। কিন্তু যদি আর এর ভ্যালু একের থেকে কম হয়, দেখ 10, 5, আড়াই, 1.25, এইভাবে করতে 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 যখন একদম ইনফিনিটিতে যাবে, আস্তে আস্তে জিরোতে চলে যাবে। তাই এইটাকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট মানে সিরিজ মানে, ইংরেজিতে আমি ভুলও বলতে পারি, কনভার্জেন্ট সিরিজ মানে আস্তে আস্তে যখন জিরোর দিকে চলে যায় তখন তার যোগফল বের করা সম্ভব হয়। তাই এইটার যোগফল হয় এস ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এইটাকে বলে ডাইভারজেন্ট সিরিজ। ডাইভারজেন্ট মানে কি আস্তে আস্তে বাড়তে থাকে, আর কনভার্জেন্ট মানে কি আস্তে আস্তে কমতে থাকে। তাহলে ডাইভারজেন্ট সিরিজ যখন হবে আস্তে আস্তে থাকে, এর কোনো শেষ নাই, 80, 160, তারপরে কত হবে, 200, 320, হেনা তেনা করতে করতে যখন ইনফিনিটিতে যাবে, এর কোনো শেষ নাই। তাই এর যোগফল বের করা সম্ভবই না। তাহলে যদি আর এর ভ্যালু একের থেকে বড় হয়, তখন তোকে ইনফিনিটি নাম্বার অফ টার্মের যোগফল বের করতেই দিবে না। আর আর এর ভ্যালু যদি একের থেকে কম হয় আর ইনফিনিটি নাম্বার টার্মের যোগফল বের করতে বলে, তার ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস আর। এটা তো গেল। আর কিন্তু দাদা এখানে যে দেখছি একটা সূত্র দেওয়া আছে, মানে আর এর মান যখন বড় হবে একের থেকে। দ্বারা বলছি, এবার আর এর মান একের থেকে বড় হোক বা ছোট হোক, যদি বলে যে একটা ডেফিনাইট
টার্ম পর্যন্ত যোগফল বের করতে, যে n তম সংখ্যা পর্যন্ত বের করো, n এর ভ্যালু 10 হতে পারে, 5 হতে পারে, যা খুশি হোক, তখন Sn ইকুয়াল টু হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। এটা কখন r এর ভ্যালু 1 এর থেকে বড়, আর a ইন্টু ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস r, এটা যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট। তাহলে এই জায়গাটা সব সময় কখন হবে, যখন এই কতটুকু পর্যন্ত যোগফল বের করতে হবে তোকে দেওয়া থাকবে, n এর ভ্যালু কি ডেফিনাইট থাকবে, যে 10তম সংখ্যা পর্যন্ত বের করো, 15 পর্যন্ত, 100তম, এইরকম। ইনফিনিটি না, ইনফিনিটি হলে একটাই সূত্র সম্ভব, a বাই ওয়ান মাইনাস আর, আর যেখানে r এর ভ্যালু 1 এর থেকে কম হতে হবে, কারণ r এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় এই সিরিজের যোগফল বের করা সম্ভব না। আর r এর ভ্যালু 1 এর থেকে বড় হোক বা ছোট হোক, যদি ডেফিনাইট নাম্বার অফ টার্ম পর্যন্ত যোগফল বের করতে পারে, 10তম, 5তম, 20তম, তখন দুটো ফর্মুলা হয়। Sn ইকুয়াল টু হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, যখন r এর ভ্যালু 1 এর থেকে বড়, আর Sn ইকুয়াল টু হয় a ইন্টু ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস r, যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট। কিভাবে মনে রাখবি, r এর ভ্যালু 1 এর থেকে বড় মানে কি, এইটা বড় তাই মাইনাস 1, আর r এর ভ্যালু 1 এর থেকে ছোট মানে কি, এটা 1 এর থেকে ছোট, তার মানে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। বোঝা গেল? হ্যাঁ দাদা। বুঝতে পারলি ফর্মুলাগুলো? একটু দেখ সবাই। রাজা, হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আর শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। তো ফর্মুলাগুলো ক্লিয়ার তো? যদি ইনফিনিটি পর্যন্ত বের করতে বলে তখন একটাই ফর্মুলা হয়, a বাই ওয়ান মাইনাস আর। এটা কখন, যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট, কারণ r এর থেকে বড় হয়ে গেলে ইনফিনিটি পর্যন্ত বের করা সম্ভবই না। ঠিক আছে? আর যদি n এর ভ্যালু ডেফিনাইট থাকে, 10 খানা, 5 খানা, 20 খানা পর্যন্ত বের করো, তখন দুটো ফর্মুলা হয়। r এর ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় তাহলে ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই ওয়ান বাই r মাইনাস ওয়ান, আর r এর ভ্যালু 1 এর থেকে ছোট হলে a ইন্টু ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস r, যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট। বোঝা গেল? এবার চল প্রথম অঙ্ক করা যাক। প্রথম অঙ্কটা বলছে, if a ball is thrown from a height of 360 মিটার। দেখ এখানেও সব সহজ সহজ কোশ্চেন আসে, সিম্পল ফর্মুলা থেকে কোশ্চেন আসে। এখানে যে কোশ্চেনগুলো করানো আছে সবগুলো কঠিন টাইপের কোশ্চেন, একটু বোঝ তো কঠিন লাগবে না। বলছে ইফ এ বল ইজ থ্রোন ফ্রম এ হাইট অফ 360 মিটার, মানে 360 মিটার হাইট থেকে একটা বলকে ফেলা হলো, ইট বাউন্স 2-3 টাইম অফ ইটস এভরি লাস্ট বাউন্স, মানে এ আগে যতটা উঁচুতে ছিল ড্রপ পড়ার পর তার 2-3 অংশই উপরে উঠবে। ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বল টিল ইট স্টপস, মানে থেমে যাওয়া পর্যন্ত কতটুকু দূরত্ব বা কতটুকু দূরত্বে কভার করবে তুই বের কর। আচ্ছা আমি যদি দেখি বলটা, ধর এটা গ্রাউন্ড, ধর এটা গ্রাউন্ড, এখান থেকে যদি বলটাকে ছাড়ি, কতটুকু দূর থেকে ছাড়লাম, 360 মিটার। একটু ভাবি, সোজা আছে। এখান থেকে যদি ছাড়ি, বলটা বলছে পরের বাউন্সে কত, যতটুকু আগে ছিল তার দেখ, এটা একই জায়গায় ড্রপ পড়বে, কিন্তু একই জায়গায় তো আমার পক্ষে দেখানো সম্ভব না, তাই আমি একটা লাইনে দেখাচ্ছি। পরের বার যখন ড্রপ পড়বে এর 2/3, মানে কতটুকু উঠবে,
বল 240, তাই তো? এখান থেকে ড্রপ করলো, তারপরে হ্যাঁ 240 দাদা, উঠলো, 240। আবার হুম। 240 নামলো, তারপরে 240-এর 2/3 মানে কতটুকু দেখ, তাহলে পরের বার যখন নামছে কতটুকু নামছে, 240 নামছে, তারপরে 160। 240-এর 2/3 মানে কত, 160, 160 উঠলো, আবার 160 নামলো, 160 উঠলো, 160 নামলো, তারপরে আবার 160-এর 2/3 উঠবে, আবার নামবে, এইরকম ভাবে আস্তে আস্তে, মানে অ্যাকচুয়ালি হবে কেমন, হবে এইরকম 360 পড়লো, 240 উঠলো, 240 নামলো, 160 উঠলো, 160 পড়লো, আবার 160-এর 2/3 উঠলো, এরকম ভাবে আস্তে 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 যখন সেই একদম ইনফিনিটিতে গিয়ে এটা থেমে যাবে, এই তো হবে। হ্যাঁ দাদা। এবার বল প্রথম সার্কেলটায় তুই সব টপগুলোর কথা ভাব, এই এই টপটা, আর পরের বার যখন উঠলো দিয়ে এই টপটা, তার মানে এইটুকুতে টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করলো, 360 প্লাস 240 মানে 600 সেন্টিমিটার বা মিটার, যাই হোক 600 মিটার, ঠিক আছে, এই পর্যন্ত 600 মিটার। এই টপ থেকে এই টপ পর্যন্ত 240 প্লাস 160 মানে কতটুকু ডিস্টেন্স কভার করলো, 400। তারপরে 160 প্লাস এখানটায় কত হবে, যেমন 160 ইন্টু 2/3 মানে 320/3, এখানটা কত হবে, 160 প্লাস 320/3, তারপরেরটা কত হবে, 320/3 ইন্টু এরপরে যা হবে এরকম। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? বলছি দাদা, এখানে এই 2/3 চলে আসলো কেন? এরকম যেমন 360 240 করে যাচ্ছিল যে। 360 থেকে নামলো, পরেরটা উঠলো হ্যাঁ 240, কারণ 360-এর 2/3 হচ্ছে 240, হ্যাঁ হ্যাঁ তারপরে 240 নামলো, 240-এর 2/3 মানে কত, 160 উঠলো, হ্যাঁ তারপরে পড়ার পর 160-এর 2/3 উঠবে না, 160-এর 2/3 হ্যাঁ। মানে কত, 320/3, ও তারপরের বার আচ্ছা আচ্ছা। 320/3-এর 2/3 উঠবে, 320/2/3 মানে হচ্ছে 320/3 ইন্টু 2/3 মানে হচ্ছে 640-এর 9, তারপরের বার 640-এর 9 হবে, এরকম ভাবে আস্তে আস্তে চলতে চলতে একটা টাইম গিয়ে 0 হয়ে যাবে। এবার অত দূর আমার তো করা সম্ভব না, মানে আমি জাস্ট তোদেরকে হিসাবটা বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে প্রথম বাউন্সে উঠলো 600, পরেরটাতে উঠলো 400, তারপরেরটাতে কত উঠলো, 160। 160 প্লাস 320/3। দেখ আমি কিন্তু সব সময় তোরা এইরকম আচ্ছা আমি তোকে দেখাচ্ছি পরে, এটা করলে হবে 348, 480 ইন্টু 320 মানে 800/3, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার এটা কি সিরিজ হলো, মানে আমরা যদি হিসাব করি এটা কি সিরিজ, দেখ সমান্তর প্রগতি তো না, তাই না, সমান অন্তর আছে, না। দাদা, এটা গুণন্তর প্রগতি। গুণোত্তর প্রগতি হচ্ছে নাকি দেখি, লাস্ট পরের টার্ম বাই ফার্স্ট টার্ম যদি করি তাহলে 400/600 কত হয়, 2/3, হ্যাঁ পরেরটাই দেখি 800/3/400, এটা করলেও 2/3 হচ্ছে, তাহলে দুই জায়গায় কমন রেশিও সেম, যদি কমন রেশিও সেম হয় তার মানে এটা গুণোত্তর প্রগতি, তাই তো, হ্যাঁ। তাই তো। হুম। হ্যাঁ দাদা। আচ্ছা গুণোত্তর প্রগতি, এখানে আর এর ভ্যালু, আচ্ছা এখানে কত, মানে আমাদের যে যোগফলটা বের করতে হবে সেই যোগফলটা কি ইনফিনিটি পর্যন্ত বের করতে হবে, হ্যাঁ। কারণ কোথায় গিয়ে থামছে আমরা তো জানি নি, একদম সেই এরকম ডব হতে কোথায় গিয়ে থামবো আমরা জানি নি, তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত বের করতে হবে। আর এর ভ্যালু 1-এর থেকে বড় না ছোট, একের থেকে ছোট। তাহলে আর এর ভ্যালু 1-এর থেকে ছোট, ইনফিনিটি পর্যন্ত বের করার একটাই সূত্র জানি, a/1 - r, তার মানে সূত্র হবে 600/1 - 2/3 মানে কত হবে বল, 1800 মিটার, তার মানে বলটা থেমে যাওয়া পর্যন্ত 1800 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে, বুঝতে পারলি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তোরা কিন্তু ভুলেও এইটার গুণোত্তর বের করতে চাস না, যে প্রথমবার 360, তারপরের বার 240,
360 প্লাস 240, তারপর আবার 240 নামলো, 360 পড়লো, 240 উঠলো, হ্যাঁ আবার দাদা, ওটা নিয়েই 240 তো পড়লো। মাথা খারাপ হয়ে যাচ্ছিল তুমি যখন করছিলে। আমি বলছি তারপরে আমাদেরকে তাহলে পরীক্ষা হলে এরকম করতে হবে। হ্যাঁ, যদি এইরকম হয় তাহলে কিন্তু তোরা গুণোত্তর প্রগতি, সমান্তর প্রগতি কোনোটাই মেলাতে পারবি না। তাহলে সেই সব সময় কি মনে রাখবি, শুধু পিক গুলোকে দেখ, এই পিক থেকে এই পিক আসতে কতটুকু কভার করলাম, 360 প্লাস 240, তারপর একটু কত করলাম 260 প্লাস 160, এই 240 প্লাস 160, তারপরে 160 প্লাস 320/3, এইরকম ভাবে ভাববি, দেখবি গুণোত্তর প্রগতি মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে 186টা সবাই একটু কর, 186টা কর সবাই। আগে বল পারবি কিনা বল, তাহলেই না করলেও হবে। দেখছি দাদা, চেষ্টা করে দেখতে হবে। কর। হয়ে গেছে দাদা। না পারবি সময়। আচ্ছা 187টা সবাই পর, 187টা। আচ্ছা তোদের নেটওয়ার্কে কোনো অসুবিধা হচ্ছে না তো? না দাদা, তোমার নেটওয়ার্ক বেশ ঠিকই আছে। ঠিক আছে 187টা কর। দাদা 187টা পারবো না। তো কাঁদতে লাগছিস কেন, পারবি না তো? বলছে দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল 6, 8, 10। আচ্ছা এটা যখন জিওমেট্রি করাবো তখন এটা বলে দেবো, 6, 8, 10 মানে কি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। যখনই এটা হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস সমান অতিভুজ স্কোয়ার, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটাকে বলা হয় ট্রিপলেট। তো এটা সবসময় দেখেই ভাবতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যখন জিওমেট্রি করাবো তখন করিয়ে দেবো, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইরকম এর একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়, যার দুটো সব থেকে বড়টা হচ্ছে অতিভুজ আর বাকি দুটো হচ্ছে একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি। বলছে ইফ এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই জয়েনিং মিড পয়েন্টস অফ অল সাইডস, মানে প্রত্যেকটা সাইডের মধ্যবিন্দুগুলো জয়েন করলাম, দিয়ে আর একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। আচ্ছা এখানে আবার মানে এগুলো জিওমেট্রিতে করাবো, যখন এই দুটোর মধ্যবিন্দু বের করবি তাহলে যে রেখাটা হবে এর দৈর্ঘ্য কি হবে, এই নিচের যে রেখাটা আছে তার দৈর্ঘ্য ঠিক অর্ধেক, যেহেতু মধ্যবিন্দু তাহলে এখানে এর অর্ধেক হবে, কত হবে 4 হবে, এটা কত হবে এর অর্ধেক মানে 3 হবে, এটা কত হবে এর অর্ধেক মানে 5 হবে। যখন এর মধ্যবিন্দুগুলো যোগ করবি তখন এটা 5 মানে এটা হবে 5-এর 2, এটা 3 মানে এটা হবে 3-এর 2, আর এটা 4 মানে এটা হবে 2। এরকম যখনই মধ্যবিন্দুগুলো যোগ করবি তখন তার বেসে যে আছে, যেমন এই দুটো মধ্যবিন্দু যোগ করলে মানে এদের বেস কি আছে 8, তাহলে এর দৈর্ঘ্য হবে 8-এর অর্ধেক 4। এই দুটো মধ্যবিন্দু যখন যোগ করবি এদের বেস কি আছে 6, তাহলে এটা হবে 3। এই দুটো মধ্যবিন্দু যখন যোগ করবি এদের বেস কি আছে 10, তাহলে এটা হবে 5। হাফ হয়ে এইভাবে যাচ্ছে, মানে পুরো ট্রায়াঙ্গেলটা হ্যাঁ হাফ করে হয়ে হ্যাঁ, যাচ্ছে। যখনই তুই মধ্যবিন্দুকে যোগ করবি তখন সব বাহুগুলো হাফ হতে থাকবে। এবার বলছে ইফ অল সাইডস হ্যাঁ and in the same process মানে ইনফাইনাইট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর ফাউন্ড, মানে এইভাবে এর ভিতরে একদম অসীম পর্যন্ত চলতে থাকলো, ইনফাইনাইট নাম্বার অফ ট্রায়াঙ্গেল তৈরি হলো। ফাইন্ড দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য ইনফাইনাইট ট্রায়াঙ্গেলস, মানে এই যে ইনফাইনাইট ট্রায়াঙ্গেল তৈরি হলো এর এরিয়া কত হবে, যোগফল কত হবে, সব ট্রায়াঙ্গেলের যোগফল কত হবে। আচ্ছা আরেকটা জিনিস হয়, সমকোণী ত্রিভুজের এরিয়া হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর ভূমি কত 8 আর এর উচ্চতা কত 6, এগুলো আমি পরে বুঝিয়ে দেবো যে এটা যদি ভূমি হয় এর সাথে লম্বালম্বি যেটা থাকে সেটা হচ্ছে উচ্চতা, বা এটাকে যদি ভূমি ধরিস এর সাথে লম্বালম্বি এটা হবে উচ্চতা, তো একই জিনিস, মানে হাফ ইন্টু এইটা ইন্টু এটা হবে, তাহলে 6-48 মানে 24। তাহলে প্রথম বড় ত্রিভুজটার এরিয়া কত 24, তারপরে ভিতরে যেটা হলো এর এরিয়া কত হবে হাফ ইন্টু, দেখ এখানে
এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, মানে 90 ডিগ্রিটা এইখানটায় আছে। এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখানটা এরিয়া হবে 1/2 ইন্টু 4 ইন্টু 3। তাহলে এটা কত হবে? 4 3 12 মানে 6। তাহলে এটা হবে 6। এরপরে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হবে? এখানটা যদি বের করিস এরকম ভাবে দেখবি, এমন হবে গুণোত্তর প্রগতি আসবে, নাহলে অঙ্ক হবে না। ঠিক আছে? তাহলে এর আর এর ভ্যালু কত? কমন রেশিও কত হবে? 6/24 মানে কত? 1/4। তাহলে ইনফাইনাইট নাম্বার 4 পর্যন্ত 4 1/4। পরেরটা মাইনাস উপরে 6 হবে দাদা? হ্যাঁ, পরেরটা বাই আগেরটা। ও এদিকে আচ্ছা আচ্ছা, একটা পরেরটা বা এখানে 4। কমছে তো, এখানে হ্যাঁ এদিকটা কমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এর সামেশন কত হবে? ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস আর, যত হবে দেখে নিন, 24 ইন্টু 4/3 হবে, মানে 32 হবে। তাহলে এই রকম যত ট্রায়াঙ্গেল তৈরি হবে তাদের এরিয়ার যোগফল হবে 32 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? এই ফর্মুলাগুলো আমি পরে জিওমেট্রিতে শেখাবো। ঠিক আছে? এখানে যেমন বলছে, ঠিক আছে the ঠিক আছে side দাদা। of a square is 8 centimeter. A square is formed by joining midpoints of all sides and so on to infinite number of square are found, মানে এরকম ভাবে infinite number of square ফর্ম করা হলো। তো বলছে এই যে স্কোয়ার গুলো তৈরি হলো তাদের এরিয়ার যোগফল কত? তাহলে একটা স্কোয়ার আছে যার বাহুর দৈর্ঘ্য 8, তাহলে এর এরিয়া কত? 64। যখনই এর মিড পয়েন্ট গুলোকে যোগ করব তখন যেটা তৈরি হবে সেটা একটা স্কোয়ারই হবে। ঠিক আছে? এবার এটা যদি মিড পয়েন্ট হয়, এইটুকু কত? 4, এইটুকু 4, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা হয় 4√2। এটা আমি জিওমেট্রিতে করাবো। তাহলে এটাও 4√2 হবে, এটাও 4√2 হবে। তাহলে এই ভেতরকার চতুর্ভুজটা বা বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হলো? 4√2। তাহলে এরিয়া কি হয়? বাহু স্কোয়ার, তাহলে 4√2 এর স্কোয়ার মানে 32 হবে। তাহলে পরের যে ভেতরকার স্কোয়ারটা তৈরি হলো তার এরিয়া কত হবে? 32। এইভাবে চলতে থাকবে। এখানে আর এর ভ্যালু কত? পরের টার্ম বাই আগের টার্ম মানে 32/64 মানে কত? 1/2। আর এর ভ্যালু তার মানে হচ্ছে 1 থেকে কম ইনফিনিট নাম্বার পর্যন্ত। তাহলে ফর্মুলা হচ্ছে a/1 r মানে 64/1 হাফ মানে 128 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এই ফর্মুলাগুলো তোরা কিছুটা জানিসও, আমি পরে ভালোভাবে আরো করাবো জিওমেট্রিতে। 189টা কত সবাই? 189টা কর, আমি আসছি 2 মিনিট। বলছি এই যে অ্যান্সারটা তো 2 বেরোলো, তারপরে ও আচ্ছা 25 টু দি পাওয়ার আছে না, এটা 25 স্কোয়ার করেছে কেন? ওই 2 বেরোলো বলে? পুরো পাওয়ারের 25-এর উপরে ওটা পাওয়ার আছে, ঠিকভাবে দেখ। হ্যাঁ, এটা পাওয়ার আছে, এই পাওয়ারটা মানে ক্যালকুলেট করে 2 বেরোলো বলে ওটাকে 25 স্কোয়ার করে দিয়েছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাজা, রাজা, বল।
চার্জার চলে এসছে, বল। নিয়ে আয়। চার্জার চলে এসছে, নিয়ে আয়। রেখে দে, কালকে নিয়ে যাবো তোর বাড়ি থেকে। তোর মার সঙ্গে একটু কথা আছে। আমার মার সাথে কথা নাকি? হ্যাঁ একটু কথা আছে, তখন বললাম না, বল দেবো ওটা। অঙ্কটা একটু বুঝিতে করা বাবা না। এই অঙ্কটা করতে গেলে সল্টু খেতে হবে, নাহলে হবে না। কি হলো ভাই? পল্টুকে বল সল্টু খেতে। হলো রে। তোমরা কথা বলছো, কথা বলো, আমাকে কেন ডাকছো তোমাদের মাঝে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। হ্যাঁ দাদা হয়েছে। হ্যালো, হ্যাঁ শুনতে দাদা, পাচ্ছ? হ্যাঁ হয়ে দাদা, গেছে। পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ। তাহলে আমাদের থ্যাংক ইউ। অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন দুটোই খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। দাদা একটু মোটিভেশন দিতে হতো। মোটিভেশন, চাকরি পাবি না, ভিক্ষা করে খাবি, বউ থাকবে না, তখন এমনি মোটিভেশন আসবে। এই তুমি একদিন বলছিলে আমার দুটো বিয়ে হবে, এখন বলছো বিয়ে বউ থাকবে না। চাকরি পা, নাহলে বউ থাকবে না। কিন্তু দাদা তোমার তো ছিল, তোমার তো ঠুকরাকে মেরা প্যার করেনি, বৌদি তো আগে চাকরি পেয়েছে। দাদাকে এমটিএস করতো। এখন এখন ঈশ্বরেরও দেখ, তাই হতেই পারে, যদি আগে চাকরি পেয়ে যাবে। পল্টুর মতন হ্যাঁ, পাবলিক হয় আমিও তাহলে ছেড়ে চলে প্রত্যুষাতে যাবে। আমি ওটাই বলতে চাইছিলাম, তুমি আমার মনের কথাটা কেড়ে নিলা। পল্টু থাকবে না। আর বৌদি তো ঈশ্বর মানুষ তো, ঈশ্বর মানুষের সাথে একটু ভালো বেশি হয়, হ্যাঁ, স্বয়ং ভগবান বলে কথা। এই দাঁড়া, সব অঙ্ক করছে না, শুধু ডায়লগ। আচ্ছা, না করেছি অঙ্ক। আমাদের 181 থেকে 184 বাকি থাকলো না শুভম? 100, হ্যাঁ আচ্ছা, 88 হয়ে গেছে। যারা করছিস সবাই তার আগের ক্লাসটা করে নিস, তবে আমি 181 থেকে 84টা করাবো, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? ইয়ে, আচ্ছা, এবার এবার 194টা। আচ্ছা, দাদা আজকে 194 আবার বল। আবার করাবা? করাই একটু নাকি? দেখো কটা বাজে, ঘুমাই এবার। আর এনার্জি নেই। ঠিক আছে, শোন। আর শুভম দা, ঈশ্বরেরও তুমি তো টাইম হয়ে ঘুমাবা গেছে। না এখন, না, তুমি কেন ঈশ্বরের মিথ্যে টাইম কথা হয়ে বলছো? গেছে। এই শোন শোন, শুভম তখন যাবে চায়ের দোকানে আড্ডা মারতে। হ্যাঁ দাদা, শুভম দা নিশাচর প্রাণী, মিথ্যে কথা বলছে, ঘুমাবে না গো। ঠিক আছে, শোন, একদিন অত চাপও দেবো না, তোরা একটু ভালোভাবে ক্লাসগুলো করিস। ঠিক আছে? আর দেখ, যা শিখলি এপিজিপি, সেখান থেকে এই 194 এর অঙ্কটা করার চেষ্টা করবি। ঠিক আছে? মানে এইখানটায় কি এপিজিপি দুটোই মনে হয় একসাথে আছে বা কিছু, একটু দেখিস। বাকি আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই চেষ্টা করিস। আর আগের ক্লাসটা করিস, তাহলে আমি 181 থেকে 84 যে অঙ্কটা বাকি আছে করাতে পারবো। ঠিক আছে? এবার আমরা ওকে। পরের ক্লাসেই শুরু করব, 195 থেকে বাকিটা আমরা পরের ক্লাসে করব। আগের ক্লাস মানে দাদা 140 থেকে তো? হ্যাঁ, মানে আগের ক্লাসগুলো দেখ, এখন তো তোরা এক সপ্তাহ সময় পাবি, নাম্বার সিরিজের আগের ক্লাসগুলো করে নিস, কারণ কি ওখানে অনেক ফর্মুলা আছে তো। দাদা আমি তো পার্সেন্টেজও করবো, তো কি করে করবো দাদা, তুমি আমাকে বলো না ওগুলো করতে, তাহলে সব গুলি গ হয়ে যাবে। না না, দেখ, পার্সেন্টেজ তো করা আছে, তোর যদি পার্সেন্টেজ এখন করতে মানে নাও করিস, তুই অন্তত আগে চেষ্টা কর যেটা আমি পড়াচ্ছি সেটাকে ধরার, নাম্বার সিরিজটাকে কমপ্লিট কর, এই জায়গাটাকে ঠিক কর, তারপরে তুই পার্সেন্টেজ রিভিশন দে, অসুবিধা নেই। কিছুদিন দেরি হবে, এক সপ্তাহ, কিন্তু আগে নাম্বার সিরিজটা করে আমি যেটা পড়াচ্ছি সেই রানিং হোক, বাকি তারপরে ও ঠিক ওইগুলোকে আছে, করবি। ঠিক আছে? তো সবাই ঠিক আছে তাহলে। আগের ক্লাস পর্যন্ত সবাই রিভিশন দিয়ে নিস বা পড়িস, যাই করে, কারণ দেখ নাম্বার সিরিজ এমন একটা জিনিস, এখানে অ্যারিথমেটিকের মতো না যে এমনি করলে হয়ে গেল, এখানে প্রত্যেকটা ফর্মুলা বেস তো, তো ফর্মুলাগুলো মনে রাখা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর ফর্মুলা যদি তোর মাথা থেকে না বেরোয়, অঙ্ক হবে না। তো সেই জন্য যারা দাদা একটা অঙ্ক পাঠাচ্ছি, একটু বলো তো। যারা আগে করেছিস বা আগে করিসনি, সবাই নাম্বার সিরিজকে একবার রিভিশন দে, তারপরের ক্লাসে আয়, তাহলে এরা বেশি মানে এফেক্টিভ হবে। কই পাঠা। তোমাকে পার্সোনালি পাঠিয়েছি, দেখো শেষেরটা।
অপশন টেস্ট ছাড়া কিভাবে করবো বলো এটা? এক্স ওয়াই জেড ধরা ছাড়া। আচ্ছা, এটা বলছে আর পেজ রুপিস 100, মানে আচ্ছা অঙ্কটা এরকম বলা হচ্ছে যে আর পেজ রুপিস 100 টু পি উইথ রুপিস 5, রুপিস 2, রুপিস 1 কয়েন্স। টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 40। তো তোমার এই শাড়িটা বিয়ের পরেও ছিল বলো? হোয়াট ইজ দ্য এই শাড়িটা নাম্বার অফ কয়েন্স অফ ডিনোমিনেশন অনেকদিন দেখেছি আমি এই শাড়িটা। রুপিস 5 তারপরে ইন বালাপোষ রুপিস? বানিয়ে মানে ফেলি এখানে বল্টু তোর শাড়ির গল্প পড়ে বলতে 5 টাকার কয়েন কতগুলো ছিল। তার মানে অঙ্কটাই বলছে 100 টাকা আমি পে করছি, যেখানে 5 টাকা, 2 টাকা, 1 টাকার কয়েন ছিল। এইরকম টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 40 খানা। আমাকে বলছে 5 টাকার কয়েন কতগুলো ছিল। আচ্ছা তো এটাই আচ্ছা দেখি, আমি ধরলাম 5 টাকা ছিল এক্স খানা, 2 টাকা ছিল ওয়াই খানা, আর 1 দাদা টাকা। এই এইটা বাদে জিজ্ঞেস মানে এটা আমি পেরেছি, এইটা বাদে কিছু আছে কি? আমার তো মাথায় আসছে না, সব অঙ্ক ও ওইরকম তাহলে ভাবে হয় না, কিছুটা বেসিক ভাবেও করতে হয়। তাহলে বলছে হ্যাঁ টোটাল তাহলে ঠিক নাম্বার অফ আছে। কয়েন 40 খানা, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 40। আর টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 100 টাকা, তার মানে কত 5x। দেখ 5 টাকার কয়েন যদি এক্স খানা যদি থাকে তাহলে 5x টাকা, 2 টাকার কয়েন ওয়াই খানা মানে 2y, আর 1 টাকার কয়েন জেড খানা মানে জেড, এটা সমান 100। এই তো। হ্যাঁ হ্যাঁ। এবার আমাকে বলছে যে 5 টাকার কয়েন কতগুলো আছে, মানে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো এখানটাই আমার তো মনে হচ্ছে অপশন টেস্ট ছাড়া উপায় নেই। তুই কিভাবে করেছিস? অপশন টেস্ট ভাবে করেছি, এইভাবেও করেছি। আমি জিজ্ঞেস করলাম মিলনদাকেও বললাম, মিলনদা বললো অঙ্কটা। হুম। যে মিলনদা বললো যে অপশন টেস্টই বেটার হবে। দেখ, প্রথমে তো অবশ্যই আমি বলবো অপশন টেস্ট। তোর কাছে 4খানা অপশন থাকবে, বসাবি, 5 টাকার হ্যাঁ ভ্যালুটা বসিয়ে দিলে তোর এখান থেকে আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? আর যেটাই হ্যাঁ। ম্যাচ করবে সেটাই উত্তর হবে। আর না হলে তোর এইরকম ভাবে এক্স ওয়াই জেড ধরে করতে হবে, ঠিক আছে? এটা আর সবাই করিস দেখে নে বাড়িতে, যে আর পি কে 100 টাকা দিল, যেখানে কি 5 টাকা, 2 টাকা আর 1 টাকার কয়েন আছে। টোটাল নাম্বার অফ কয়েন হচ্ছে 40 খানা। তোকে বের করতে হবে 5 টাকার কয়েন কতগুলো ছিল। সবাই বাড়িতে করিস, তারপরে আমি আর একটা দেখাবো। অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার হচ্ছে 7% সুদ 1 লাখ টাকা, হুম। 5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এটা কিভাবে করব? ফর্মুলায়? 7% সুদ 5 বছর 5 এক লাখ বছর, টাকা ঠিক আছে? 1 লাখ। আচ্ছা দেখ, 2 বছরে 7 টাকায় হবে 7 প্লাস 7 প্লাস 49/100, মানে 14.49। পরের 2 বছরে হবে 14.49, আর লাস্টের বছর হবে 7। এই দুটোর হবে এইটা প্লাস সাকসেসিভ। এটা, মানে 28 প্লাস 98 ইন্টু সরি প্লাস 14.49 ইন্টু 14.49/100 প্লাস 7। বুঝতে পারলে এটা কিভাবে করলাম? দেখ, হ্যাঁ সাকসেসিভ 7 করলাম। বছর 5 বছর মানে এই দুটোতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, মানে 14.49। এই দুটোতে হবে 14.49, এখানে 7 থাকলো। এই দুটোতে হবে হ্যাঁ 28.98 প্লাস, আমি এটাকে মোটামুটি 15 ধরলাম, 225/100 মানে 2.2 ধর। এটা করলে 30। মোটামুটি তাকে একটা অ্যাপ্রক্সিমেট করতে হবে, এখানে অ্যান্সারও ওই রকমই থাকবে। আর তুই যদি করতে চাস তো করিস, ঠিক আছে? 2.2 যদি ধরিস তাহলে কত হবে? ওই ধর 31 মতন হবে। 31-এর সাথে আবার 7 কর, তাহলে কত হবে? 38 প্লাস 31 ইন্টু 7/100। এরকম করলে যত পার্সেন্টেজ হবে এটা কত হবে?
7 3 7 21 মানে 2.17 মানে 40.17। এবার 1 লাখ টাকায় 40.17 মানে কত? ওই 40,000 টাকার মতন কিছু একটা হবে। এখানে আশা করি ঠিক অ্যান্সার আছে। তোর মানে গ্যাপে গ্যাপেই থাকবে, তো ম্যাচ করাতে পারবি। আর না হলে ওই মানে সেই ফর্মুলায় ফেলে করা 107/100 করা, সেটা অনেকটা লেন্দি হবে। ক্যালকুলেটর দিলে ওইভাবে করতাম, হ্যাঁ, ক্যালকুলেটর দিলে ওইভাবে করতাম। এইভাবে করবি, তোর মোটামুটি অ্যাপ্রক্সিমেট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চল কর। পরের দিন সবাই অবশ্যই আগের দিনের ক্লাসটাকে রিভিশন দিয়ে আসিস। ঠিক আছে।